গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আজাদি মানে শুধু রক্ত গরম করা বক্তৃতা এবং উচ্চতা নয়। ঢাকা সদর আগামী দিনের কান্ডারি জননেতা ডাক্তার এস.এম. খালিদুজ্জামান বক্তব্য রাখছেন। ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, বিভিন্ন দল থেকে আগত নেতৃবৃন্দ এবং আজকের আসনের আমাদের সম্মানিত প্রধান অতিথি, আগামীর প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত অত্র এলাকার ঢাকা 17বাসী, সাংবাদিকবৃন্দ এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে যে সকল ভাই ও বোনেরা আজকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এলাকাবাসী, আজ আমি শুরুতেই জুলাইয়ের এই আন্দোলনে যে সকল ভাইরা শহীদ হয়েছে এবং যে সকল ভাইয়ের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, তাদের স্মৃতিকে স্মরণ করছি। প্রিয় এলাকাবাসী, জুলাইয়ের যুদ্ধের মাধ্যমে বাংলাদেশে আমরা যে সুবর্ণ সুযোগ পেয়েছি, আজ আমরা যে নতুন সূর্য পেয়েছি, কোন কালো মেঘ এই নতুন সূর্যকে আবার ঢেকে দিক, আপনারা কি চান? প্রিয় এলাকাবাসী, আমরা চাই বাংলাদেশকে সম্পূর্ণরূপে শৃঙ্খল মুক্ত করতে। আমরা চাই এই বাংলাদেশকে নতুন করে যেন কোনো আবার আজ গোলামির মধ্যে না আসে। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি। আজাদি মানে শুধু রক্ত গরম করা বক্তৃতা এবং উচ্চতা নয়। প্রিয় এলাকাবাসী, আজাদি মানে প্রতিটা ফুটপাত থেকে চাঁদা মুক্ত হতে হবে, প্রতিটা এলাকা সন্ত্রাস মুক্ত হতে হবে, আমার মা বোনেরা নির্বিঘ্নে হাঁটতে পারবে, প্রতিটা পরিবারের সংরক্ষণের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। আমরা নতুন করে এই দেশকে আর কোনো শৃঙ্খলার মধ্যে ঢুকতে দেব না ইনশাআল্লাহ। প্রিয় ঢাকা সদরবাসী, আমি একজন চিকিৎসক, আপনারা জানেন। আমরা যখন চিকিৎসক রোগীর সঙ্গে কথা বলি, তাদের হৃদস্পন্দন শুনি, একই সঙ্গে ঢাকা সদরের অলি গলিতে আমি ঘুরে বেরিয়েছি। এই ঢাকা সদরই শুধু যে অট্টালিকা তা নয়, তারই সঙ্গে ভাসানটেক, কড়াইল, সাততলা, শাহজাদপুরের বস্তির অসংখ্য মানুষের হাহাকারের প্রতিধ্বনিও আমি শুনতে পাই। প্রিয় এলাকাবাসী, আমি চিকিৎসক হিসেবে যখন রোগীকে রোগ ডায়াগনোসিস করি, সেই অনুযায়ী চিকিৎসা করি। এই চিকিৎসা যদি ভুল হয় তাহলে রোগী অনেক সময় মারা যায়। একইভাবে একটি জনপদের নেতৃত্ব নির্বাচনে যদি আপনারা সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে ওই এলাকা একসময় জনদুর্ভোগ এবং ধ্বংসের কারণ হয়ে যায়। প্রিয় এলাকাবাসী, আমরা এই ঢাকা সদরকে সম্পূর্ণরূপে মুক্ত করতে চাই। ঢাকা সদর আমরা এই এলাকার মানুষের জন্য শিক্ষা ব্যবস্থার সংস্কার করতে চাই। এই এলাকায় যে সকল যুবকরা আছে তাদেরকে আইসিটি ট্রেনিং, তাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং, তাদের জন্যে কাজ তুলে দিতে চাই। এই এলাকার ব্যবসায়ীরা আছে, তাদেরকে চাঁদা মুক্তভাবে, সন্ত্রাস মুক্তভাবে তাদের ট্যাক্স এবং ভ্যাটের সুবিধা এনশিওর করে তাদেরকে আমরা কাজ করার সুযোগ দিতে চাই। যদি ব্যবসায়ীদেরকে আমরা ইনভেস্ট করার সুযোগ দিই, তাহলে দেশের যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে যুবকরা মাদক মুক্ত হয়ে এই দেশ বিনির্মাণের সুযোগ তারা নিতে পারবে ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমরা জামায়াতে ইসলামী আপনারা দেখেছেন অনেক পরীক্ষা দিয়েছি। কামার যেমন তার লোহাকে গরম করে পিটিয়ে তার নির্দিষ্ট ফরম্যাটে নিয়ে আসে, গেল 17টা বছর বাংলাদেশ জামায়াতে ইসলামী
তাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে রেখেছে, শহীদ হয়েছে অসংখ্য ভাই। 55 দিন 30 দিন পর্যন্ত রিমান্ড বরণ করেছে। আমার অনেক ভাই, অনেক বোন জেল খেটেছে, অনেক বোন জেলে সন্তান প্রসব করেছে। আর কত পরীক্ষা দিবে? আমাদের ভাইরা বোনেরা পরীক্ষা দিতে দিতে প্রস্তুত। বাংলাদেশ জামায়াত ইসলামী আজকে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্যে, দেশকে লিডারশিপ দেওয়ার জন্যে প্রস্তুত ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, বাংলাদেশ জামায়াত ইসলামী সম্পর্কে বিভিন্ন পত্রিকা, বিভিন্ন জার্নালিজম, বিভিন্ন নেতৃবৃন্দের মাধ্যমে আধিপত্যবাদকে তারা চালনার জন্যে, তারা বিস্তৃত করার জন্যে বিভিন্ন ন্যারেটিভ করে এই সমাজকে দখলদারিত্বের মধ্যে রেখেছে কয়েকটি পরিবারতন্ত্রের মাধ্যমে। তার ফলে স্বৈরতন্ত্রের আশ্রয় নিয়ে গণতন্ত্রকে সম্পূর্ণরূপে দূরে সরিয়ে দিয়েছে। প্রিয় এলাকাবাসী, আমরা কথা দিচ্ছি, আমরা জোরভাবে আপনাদের কাছে বলতে চাই, আমি প্রার্থী হিসেবে কোনো ব্যাংক থেকে ঋণ খেলাপি না, আমি কোনো লোকের হক নষ্ট করি নাই, কোনো বোনের ইজ্জত হরণ করি নাই, আমরা কোনো টেন্ডারবাজি করি নাই, আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা কোনো সন্ত্রাস করি নাই। এটাই জামাতে ইসলামী, এটাই জামাত ইসলামী নেতৃত্ব। সুতরাং সকল ন্যারেটিভকে ভেঙে আমরা আগামীতে দেশকে বিনির্মাণের জন্য এগিয়ে যাব ইনশাল্লাহ। প্রিয় এলাকাবাসী, আপনারা বিভিন্ন সময় জামাত ইসলামীকে পরীক্ষায় অ্যাপিয়ার হতে না দিয়েই ফলাফল ঘোষণা করেছেন। আমরা আপনাদের কাছে এবারে অনুরোধ করব, কোন দলকে 30 বছর আপনারা সুযোগ দিয়েছেন, কোন দলকে 20 বছর দিয়েছেন, কোন দলকে 10 বছর দিয়েছেন। জামাত ইসলামীর নেতৃত্বকে এবার একটাবার 5 বছরের জন্য আপনারা সুযোগ দিন। আমরা আপনাদের সাজানো বাগানকে আমানতদারিত্বের স্বরে রক্ষা শুধু করবই না, যে কয়টা ফুল আমরা আপনাদের কাছ থেকে বুঝে নেব তার থেকে আরো অনেক গুণে সুন্দর করে ফুলে ফলে ভরিয়ে দিব ইনশাআল্লাহ। প্রিয় এলাকাবাসী, আমি কথা দিচ্ছি, আমি যদি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হই, আমি কোনোদিন ভাই থেকে ছাড় হব না। আমরা সন্ত্রাস করব না, আমরা চাঁদাবাজি করব না, আমরা কোনো বৈদ্যুতিক খাম্বার দিকে চোখ তুলে তাকাবো না, আমরা কোনো পার্সেন্টেজের ব্যবসা করব না, আমরা কোনো বাতাস ভবন করব না। প্রিয় এলাকাবাসী, আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন। বাংলাদেশ জামাত ইসলামী সৎ, যোগ্য, কর্মঠ, শিক্ষিত, মার্জিত, প্রফেশনালি, পলিটিক্যালি সাকসেসফুল লোককে আপনাদের সঙ্গে স্যাক্রিফাইস করেছে, পেশ করেছে, আপনারা গ্রহণ করবেন এই আশা আমরা রাখতে পারি। প্রিয় এলাকাবাসী, আমরা প্রমাণ করেছি গেল 17 মাসে যে বাংলাদেশ জামাত ইসলামী কোনো প্রতিহিংসা বা প্রতিশোধের রাজনীতি করে না। বাংলাদেশ জামাত ইসলামের উপর যে অত্যাচার হয়েছে, বাড়িতে তারা থাকতে পারে নাই, শহীদ হয়েছে, জেল কেটেছে, জামাত ইসলামী কারো ঘর বাড়ি দখল করতে যায় নাই, কোনো পরিবারের দখল করতে যায় নাই। বাংলাদেশ জামাত ইসলামী এদেশে একটি সৌহার্দ্য সম্প্রীতির রাজনীতি গঠন করতে চায়। আমরা আগামী জেনারেশনের কাছে অতীতের সকল ভেদাভেদ ভুলে একটি সৌহার্দ্য সম্প্রীতির বাংলাদেশ কিভাবে গড়তে হয় সেটারই উদাহরণ পেশ করব ইনশাআল্লাহ। সুপ্রিয় এলাকাবাসী, আপনারা যারা কষ্ট করে এসেছেন, আমার পক্ষ থেকে আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমি আশাবাদী, একজন চিকিৎসক হিসেবে যেভাবে মানুষের রোগ নির্ণয় করে, ডায়াগনোসিস করে, ট্রিটমেন্ট করে একটি রোগীকে আমি সুস্থ করে তুলেছি, বাংলাদেশে নতুন একটি টেকনোলজি আমদানি করেছি এবং সেটাকে প্রতিষ্ঠিত করেছি। আগামীতে এই অসুস্থ সমাজকে চিকিৎসা দিয়ে অসুস্থ সমাজের সকল দুর্ভোগ, মহামারী দূর করে আপনাদের কাছে বাংলাদেশের মধ্যে একটি মডেল আসন হিসাবে তুলে ধরবো ইনশাআল্লাহ। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের
17 আসনের আগামী দিনের কান্ডারি জননেতা ডাক্তার এসএম খালিদুজ্জামানকে ইনশাআল্লাহ 17 আসনে আমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করে ছাড়ব। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে 3 জন মেহমান আছেন, আমি শুধু নাম ঘোষণা দিচ্ছি। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব অধ্যক্ষ আব্দুর রব, উপস্থিত হয়েছেন এনসিপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা 18 আসনের 11 দল সমর্থিত সংসদ সদস্য প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব, উপস্থিত আছেন খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য হাজী নূর হোসাইন। সম্মানিত ভাই ও বোনেরা, এ পর্যায়ে বক্তব্য রাখছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক ও ঢাকা 8 আসনের আগামী দিনের কান্ডারি 11 দল সমর্থিত প্রার্থী জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। বক্তব্য রাখছেন জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা সর্বাবস্থায় ভালো আছি। গতকালকে আমাদের এক ভাইকে শহীদ করা হয়েছে, তারপরও আমরা আজাদের মিছিলে ছুটে এসেছি। এই আজাদের মিছিল বাংলাদেশে কিয়ামত পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আজকের এই ঢাকা 18 আসনে দাঁড়িপাল্লার রাহবার, যিনি পুরো বাংলাদেশে মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, নারীদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন, তরুণদের ভরসার প্রতীক হয়ে উঠেছেন, সম্মানিত জামায়াত ইসলামীর আমির উপস্থিত হয়েছেন, আরও আছেন এই ঢাকা 18 আসনের আপনাদের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক দাঁড়িপাল্লার সম্মানিত প্রার্থী, যাকে আপনারা আগামী 12 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করে গতকালকে যারা আমাদের ভাইকে খুন করেছে, আমরা 12 তারিখে প্রতিশোধ নেব ইনশাআল্লাহ। আমরা আগামী 12 তারিখে শহীদ উসমান হাদি ভাইকে যারা খুন করেছে, আগামী 12 তারিখে সংস্কার হায়ের পক্ষে এবং দাঁড়িপাল্লার পক্ষে ঢাকা 18 খালেকুজ্জামান ভাইকে নির্বাচিত করে আমাদের শহীদি কাফেলার ঢাকা 17-এর যে ভাই আছেন তাকে জয়যুক্ত করে বাংলাদেশের ইতিহাসে তরুণ সমাজের আইকন, যিনি ডাক্তারদের প্রতিকৃত ভাইকে নির্বাচিত করে বাংলাদেশে একটি নবচেতনা সূচিত করব ইনশাআল্লাহ। আমি ভাইকে আমার পাশে আসার জন্য একটু অনুরোধ জানাচ্ছি। ভাই, আপনি আসবেন আমার সাথে। ডাক্তার এসএম খালিদুজ্জামান ভাইকে নির্বাচিত করবেন আপনারা। সবাই হাত তুলে শপথ করে। ভাই কি এইচএসসি পাস নাকি ডাক্তার? ভাই টেন্ডারবাজের বিরুদ্ধে দাঁড়াবে, চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াবে, দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াবে, সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে। এই এলাকার ব্যবসায়ী ভাইরা যারা রাতের বেলায় টেলিফোনের আড়ালে আপনাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে, আপনাদের রাতে শান্তিতে ঘুমাতে পারবেন। ডাক্তার খালিদুজ্জামান ভাইয়ের কাছে আসবেন। গরিবের ডাক্তার হিসেবে যেভাবে দাঁড়িয়েছেন, কুড়িল বস্তিবাসীর পাশে যেভাবে ছিলেন, আগামী তো আপনাদের পাশে থাকবেন। আমিরে জামাতের প্রার্থী দাঁড়িপাল্লাকে জয়যুক্ত করে ঢাকা 17-তে ন্যায় ইনসাফের প্রার্থীকে আপনারা আগামী 12 তারিখে জয়যুক্ত করবেন। ভাইকে আপনাদের কাছে আমানত রেখে গেলাম। যারা এনসিপির এখানে রয়েছেন, আপনারা ভাইকে সহযোগিতা করবেন। যারা 11 দলীয় জোটের জয়েছেন, তারা আপনার ভাইকে সহযোগিতা করবেন। এটা আমিরে জামাতের নির্দেশ, আমাদের এনসিপি থেকে নির্দেশ। ইনশাআল্লাহ 12 তারিখে জয় হবে। লাস্ট কথা, আমরা আজাদির যাত্রা গড়তে চাই, আমরা আজাদির মিছিলের যাত্রী। আমরা বাংলাদেশে যতদিন 18 কোটি মানুষ জীবিত থাকবে, ভারত থেকে যারা চোখ রাঙানি দিবে, বাংলাদেশে ভারতের যারা গোলাম চোখ রাঙানি দিবে,
আমাদের রক্ত গঙ্গার উপর দিয়ে তাদের যেতে হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এক আল্লাহর উপরে ভরসা করে আগামী 12 তারিখে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, ভোট রক্ষা করবেন। আমানত হিসাবে বিজয়ের ফলাফল নিয়ে ঘরে আসবেন। 13 তারিখ থেকে জনগণের সেবক হয়ে দুয়ারে দুয়ারে সবার সামনে উপস্থিত হবেন। দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ। সবাইকে আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। صل على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, উপস্থিত ঢাকা 17 আসনের আজকের এই সমাবেশে জনতা সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের একমাত্র স্লোগান, সেটি হলো ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। লোকেরা আমাদেরকে জিজ্ঞেস করে আমাদের কোনো চ্যালেঞ্জ আছে কিনা, আমরা বলে দিতে চাই আমাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের একমাত্র চ্যালেঞ্জ হলো আধিপত্য বিরুদ্ধে বাংলাদেশকে গড়ে তোলা, আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশকে একত্রিত করা এবং বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে গড়ে তোলা, স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশকে আমাদের জন্য একটি সুন্দর বাসভূমি হিসেবে গড়ে তোলা, চাঁদাবাদ মুক্ত, দুর্নীতিবাদ মুক্ত, সন্ত্রাসবাদ মুক্ত এবং মাদক মুক্ত বৈষম্যহীন একটি বাংলাদেশ হিসেবে গড়ে তোলাই হলো আমাদের একমাত্র চ্যালেঞ্জ। ঢাকা 17 আসন থেকেই আমরা এই যাত্রা শুরু করতে চাই। আধিপত্যবাদ মুক্ত এবং দুর্নীতিবাদ চাঁদাবাদ মুক্ত একটি ঢাকা 17 আসনকে আমরা গড়ে তুলতে চাই। আমরা ঢাকা 17 আসনে ডক্টর এস.এম. খালিদুজ্জামান ভাইয়ের হাত ধরেই কোরাইল ভাষানটেকবাসীর জন্য আমরা আলোক পত্রিকা হিসেবে গড়ে তুলতে চাই। কোরাইল এবং ভাষানটেকবাসীকে আমরা বলতে চাই ডক্টর খালিদুজ্জামান ভাইয়ের হাত ধরেই আমরা টেকসই পুনর্বাসন এবং টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশকে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে গড়ে তোলার জন্য ঢাকা 17 আসনকে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে গড়ে তোলার জন্য আমরা 17 আসনের আপামর জনতাকে আহ্বান জানাবো। আসুন আমরা দলমত নির্বিশেষে যোগ্য নেতা খালিদুজ্জামান ভাইকে দাঁড়িপাল্লার পক্ষে রায় দিয়ে বিপুল ভোটে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ। সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশের সফলতা কামনা করে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে বিজয়ে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক, মেধাবী ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র নেতা আজিজুর রহমান আজাদ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? খালিদ ভাই কি আপনাদের ভালো রেখেছে? ঠিক আছে, সম্মানিত উপস্থিতি, শুরু করতে চাই কোনো ভূমিকা ছাড়াই। আমরা দেখেছি অপার সম্ভাবনাময় দেশকে ভারতীয় আধিপত্যবাদের হাতে বারবার এদেশের শাসক গোষ্ঠী তুলে দেওয়ার চেষ্টা করেছে। আমরা তরুণ সমাজ
সেই বারবার আধিপত্যবাদের গুলির সামনে দুই হাত প্রসারিত করে বুক চিতিয়ে দাঁড়িয়ে জীবন দিয়ে রক্ত দিয়ে আমরা বারবার প্রমাণ করেছি আমাদের এদেশ কোনোদিন কোনো আধিপত্যবাদের কোনো স্বৈরাচারের তাবেদার রাষ্ট্র হতে দিব না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন আধিপত্যবাদ ভারত এদেশকে তাদের করদরাজ্যে পরিণত করার জন্য নতুন একটি দলকে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে দালাল হিসেবে নিয়োগ করেছে। আপনারা দেখে থাকবেন ভারতীয় গণমাধ্যমে পত্রিকাতে নিউজ প্রকাশিত হয়েছে তারেক রহমান দেশে আসার পূর্বে ভারতের কয়েকটি শর্ত মেনে নিয়ে মুসলেকা দিয়ে তিনি দেশে এসেছেন, কিন্তু বিএনপির পক্ষ থেকে এমনকি তারেক রহমানের পক্ষ থেকে আমরা কোনো প্রতিবাদ দেখি নাই। তাহলে এটাই প্রমাণ হয়ে যায় আওয়ামী লীগের পরিবর্তে ভারত এদেশে বিএনপিকে তাদের দালাল হিসাবে নিয়োগ দিয়েছে। সংগ্রামী উপস্থিতি, আমরা বলতে চাই আমরা জুলাই যোদ্ধারা থাকতে, তরুণ ছাত্র সমাজ থাকতে, ইসলামী ছাত্র শিবির থাকতে আমরা আবারও আমাদের গলায় ফাঁসির দড়ি দিতে প্রস্তুত আছি। আমরা আবারও জীবন দেব, আবারও রক্ত দিব, তবু এই দেশকে আমরা ভারতের করদরাজ্যে পরিণত হতে দেব না ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি, দেশে সেই বড় বড় কথা শুনছি। দেশে এসেছেন 17 বছর পরে বাংলার লুথার কিং খ্যাত জনাব তারেক রহমান। তিনি দেশে এসে বড় বড় প্ল্যান দেন। তিনি বলেছেন তিনি নাকি 20,000 কিলোমিটার খাল খনন করবেন। যদি তিনি 5 বছর ক্ষমতায় থাকেন তাহলে প্রত্যেক দিনে তাকে 11 কিলোমিটার খাল খনন করতে হবে। তাহলে বিএনপির প্রত্যেক কর্মীকে সকালবেলা ঘুম থেকে উঠে এক হাতে কোদাল আর এক হাতে একটা ডালা নিয়ে মাঠে নামতে হবে, তারপরে তিনি শেষ করতে পারবেন না। আর এই মাটি তিনি কোথায় রাখবেন? গুলশানে নাকি হাওয়া ভবনে নাকি পল্টনে? তিনি এখনো ঠিক করেন নাই। গুলশানে তো পারবেন না, কারণ এখানে খালিদ ভাই রয়েছেন। তাহলে তার সেই মাটিকে তার পল্টনে নিয়ে যাইতে হবে আবার। সম্মানিত ভাইরা, শেষ করতে চাই, অনেক সময় সংক্ষিপ্ত। আগামী দিনে যে সুযোগ তৈরি হয়েছে আধিপত্যবাদ মুক্ত দেশ গড়ার, সেই সুযোগের সাথে আমাদেরকে আজকে আন্দোলনে সামিল হতে হবে। আপনারা এমন ব্যক্তিকে ভোট দান করবেন যারা আধিপত্যবাদ ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারে, যারা আগামী দিনে শহীদ উসমান হাদি বিচার করতে পারবে, পিলখানা হত্যাকাণ্ড, জুলাই হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আল্লামা সাইদি রায়ের পরে যাবতীয় হত্যাকাণ্ডের বিচার করতে পারবে, এমন ব্যক্তিকে আপনারা আগামী দিনে ভোট দেবেন। শেষ করতে চাই এভাবে, আপনারা যে ব্যক্তি জুলাই সনদ মানে না, যারা গণভোটে হ্যাঁ মানে না, যারা সংস্কার মানে না, যারা চাঁদাবাজি করে, যারা নারীদের পেটে লাঠি মারে, যারা মাস্তানি করে, দখলদারি করে, এমন কোন ব্যক্তিকে আপনারা ভোট দেবেন না। শেষ করতে চাই, আমরা শহীদদের কফিন সেবা ওয়াদা করেছিলাম, শহীদদের আব্বা আম্মাকে আমরা ওয়াদা করেছিলাম জুলাই অভ্যুত্থানকে বিপ্লবে রূপান্তর না করা ব্যতীত আমরা কখনো ঘরে ফিরবো না। তাই আগামী জাতীয় নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগামী 100 বছর দেশ কোন পথে চলবে তা নির্ভর করছে আগামী সংসদে কারা বসতে যাচ্ছে, কারা সরকার গঠন করতে যাচ্ছে। আমি বিশ্বাস করি, আমি আশ্বস্ত করে বলতে চাই, যদি খালিদ ভাইকে ঢাকা 17 আসনের ব্যক্তিরা আপনারা ভোট দিয়ে সম্মানিত করেন, খালিদ ভাই আপনাদের ভোটের মান রাখবে ইনশাআল্লাহ। আগামী দিনে ইনসাফের দেশ কায়েম করার সংগ্রাম তৈরি হয়েছে, সেই সংগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন, তার উদাত্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আধিপত্য মুক্ত করার জন্য বাংলাদেশের মানুষ শপথ নিয়েছেন। ঢাকা 17 আসনের মানুষ চাঁদাবাজ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত এবং ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে এ পর্যায়ে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের জুলাই যোদ্ধা মুস্তাফিজ, আমি জুলাই যোদ্ধা মুস্তাফিজ ভাইকে আমাদের উদ্দেশ্যে কথা বলার জন্য অনুরোধ করছি। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চভূমিষ্ঠ সকল সম্মানিত ব্যক্তিবর্গ এবং আপনাদের
উপস্থিতিকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জুলাইয়ে আমাদের যে সংগ্রাম, আমাদের যে রক্ত বিসর্জন, আমাদের শহীদ ভাইদের জীবন বিসর্জন, সেটার একটাই লক্ষ্য ছিল, আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে শিষ্টাচার, নৈতিকতা, সততা এবং জবাবদিহিতার বাংলাদেশ। আমাদের রক্তের উপর দিয়ে যে বাংলাদেশে বসন্ত এসেছে, সেই বসন্তের কোকিল আমরা অনেকজনকে আজ দেখতে পাচ্ছি। বিগত সময়ে কালবৈশাখীর ঝড় গিয়েছে আমাদের উপর দিয়ে, কেউ ছিল না। এখন দেশে এসে যারা রাজনীতি করতে চায় এবং দলকে নিয়ন্ত্রণ করতে পারছে না, তাদের পক্ষে আমাদের পক্ষ থেকে লাল কার্ড। যদি জুলাইয়ের রক্তের দাম আমরা দিতে চান, যদি শহীদের জীবনের মূল্যায়ন আপনারা করতে চান, অবশ্যই যোগ্য নেতাকে আপনাদেরকে সংসদে পাঠাতে হবে। এটা আপনাদের নৈতিক দায়িত্ব, এটা জনতার দায়িত্ব, বাংলাদেশের আপামর জনতার দায়িত্ব। এটা শুধু জুলাই যোদ্ধা আর শহীদ পরিবারের দায়িত্ব নয়। আল্লাহ রাব্বুল ইজ্জত saying, কুনতুম খায়রু উম্মাতিন উখরিজাত লিন-নাস, you are the best nation raised for the mankind, for the humanity. তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের অভ্যুত্থান হয়েছে, তোমরা এই জাতির, এই সম্মানিত জাতির তোমরা পথ নির্দেশক হবে, তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। আপনাদের সম্মুখে এসে আমি যদি সৎ কাজের আদেশ করে না যাই, আমাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। আপনাদেরকে আমি বলে দিচ্ছি আরেকবার, ত্রয়োদশ নির্বাচনে অবশ্যই 11 দলীয় ঐক্য জোট, যেটা বাংলাদেশের ঐক্যের প্রতীক, ইনসাফের বাংলাদেশের প্রতীক, যে যেখান থেকে যেই প্রতীকেই দাঁড়াক না কেন, তাদেরকে আপনাদের নির্বাচিত করতেই হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত জনসমাবেশ, আজকের এই আয়োজনে এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের প্রিয় কাফেলা, ইসলামী মূল্যবোধ সম্পন্ন ছাত্র সমাজের প্রিয় ঠিকানা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ছাত্র নেতা সিবগাতুল্লাহ সিবগা। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ছাত্র নেতা সিবগাতুল্লাহ সিবগা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, জিন্দাবাদ। গুলামি না আজাদি, গুলামি না আজাদি। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অন্যান্যদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। ঢাকা 17 আসন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী সভায় উপস্থিত রয়েছেন 10 দলীয় জোটের মনোনীত প্রার্থী, এলাকার কৃতি সন্তান, যিনি তার যোগ্যতা দিয়ে বাংলাদেশে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন। আমরা এমন এক বাংলাদেশ চাই, যেই বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে না, যেই বাংলাদেশে একজন রিকশাওয়ালা, একজন শ্রমিকের ছেলেও যদি যোগ্যতা থাকে, সে তার যোগ্যতা দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। আমরা সেই ইনসাফপূর্ণ বাংলাদেশ চাই। জুলাই আন্দোলন আমাদেরকে ইনসাফ শিখিয়েছে। আমাদের ভাই শহীদ আবু সাইদ বুলেটের সামনে বুক পেতে বলেছিল, আমাদের ন্যায্যতা চাই, আমাদের ইনসাফ চাই, চাকরির ক্ষেত্রে কোনো কোটা আমরা মানি না, মানব না। আমরা দেখেছি আবু সাইদের চেতনায় মুগ্ধ হয়ে বাংলাদেশে আর কোনো তরুণ ঘরে বসে থাকতে পারে নাই। সবাই রাস্তায় নেমে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ করে তুলেছিল।
যদি আমরা ভেবেছিলাম জুলাই বিপ্লবের পরে আমরা এক নতুন বাংলাদেশ ফাংশন করে নাই, কোনো ট্রাফিক ঠিকঠাক মতো ফাংশন করে নাই, আমার দেশের ছেলেরা আমার দেশের মেয়েরা রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক আইন নিয়ন্ত্রণ করেছিল। আমরা স্বপ্ন দেখতেছিলাম এই যদি হয় একটা দেশের অবস্থা, যে দেশের মানুষই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে, এই দেশকে পৃথিবীর কেউ থামিয়ে রাখতে পারে না। অচিরেই আমাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে। আমরা দেখলাম কয়েকদিনের মধ্যেই চাঁদাবাজদের নতুন এক চাঁদাবাজদের উদ্ভব ঘটলো, নতুন এক দখলবাজদের উদ্ভব ঘটলো, নতুন এক সন্ত্রাসীদের উদ্ভব ঘটলো, যারা চাঁদার নেশায় মত্ত হয়ে সাধারণ মানুষদেরকে চাঁদা না পেয়ে মিটফোর্ড হাসপাতালের সামনে পাথর দিয়ে মানুষ হত্যা করে। এ ধরনের মানুষ আমরা দেখা শুরু করলাম। আমরা বুঝতে পেরেছি আমাদের লড়াইটা আরেকটু দীর্ঘ। সে দীর্ঘ লড়াই করতে আমরা কি প্রস্তুত আছে? আমরা বিশ্বাস করি ওরা আমাদেরকে ভয় দেখাতে চায়, কিন্তু আমরা বলতে চাই জুলাইয়ের প্রজন্মকে তোমরা ভয় দেখিয়ে থামিয়ে রাখতে পারবা না। যে প্রজন্ম সিদ্ধান্ত নিয়েছে এই ইনসাফ, এই বাংলাদেশে আমরা ইনসাফ প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামে উপস্থিতি আমরা দেখতে পেয়েছি একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাচ্ছেন আপনারা। আমরা বলে দিতে চাই সন্ত্রাসী অতীতে যারা ছিল তারাও অনেক করেছিল, শেষ রক্ষা কি তাদের হয়েছিল? তারা মামুবাড়ি দিল্লিতে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করতে হয়েছিল। অতএব আমরা একটি ইনসাফের বাংলাদেশ চাই, যে ইনসাফে আপনারা দেখেন একটার পর একটা আমাদের দেশের বরকত তারা নষ্ট করে দিয়েছে। একটা পণ্য এলাকায় তৈরি হয় 10 টাকার পণ্য, ঢাকায় আস্তে আস্তে 100 টাকা। আপনি একটা ব্যবসা করতে যাবেন, যে ধরনের ব্যবসায়ী হন, আপনি বড় ব্যবসায়ী হন, ছোট ব্যবসায়ী হন, চাঁদার পরে চাঁদা দিয়ে আপনাকে আপনার জীবন অতিবাহিত করতে হবে। অতএব আমরা বলতে চাই নতুন বাংলাদেশে মানুষ রাজপথে নেমে এসেছে, মানুষ তার ইনসাফ প্রতিষ্ঠা করে ছাড়বে ইনশাআল্লাহ। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য অন্যতম একটা বড় ব্যাপার হলো যোগ্য লোককে যোগ্য স্থানে বসাতে হবে। আজকে দেখেন এই 17 আসনে নানা জায়গায় অনেক ধরনের মানুষজন নির্বাচনে দাঁড়াইছে। একটু তাদেরকে জিজ্ঞেস করিয়া তাদের পেশাটা আসলে কি, জবাব আছে? কিন্তু দেখেন একজন সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক ডক্টর, যিনি তার পেশা দিয়ে বাংলাদেশের অসংখ্য বাবা মায়ের মুখে হাসি ফুটাইছেন, অসংখ্য মানুষের মুখে যিনি হাসি ফুটিয়েছেন, যিনি তার সম্পদ জনগণের মাঝে ব্যয় করে দিয়েছেন, নির্বাচিত হওয়ার আগে যিনি ঘোষণা দিয়েছেন আমার সম্পদের একটা অংশ এই আসনের মানুষদের পেছনে আমি ব্যয় করব। আর একটা দল আছে যারা ধান্দায় আছে, অলরেডি 26,000 কোটি টাকা চুরি করে লুট করে ফেলছে, অলরেডি শেষ। এটা শুধু কয়েকজন মানুষ, মাত্র কয়েকজন এমপি যারা দাঁড়াইছে তাদের হিসাব। তাহলে বাকিদের হিসাবটা কোথায়? সব দখল করে বসে আছে। অতএব আমাদেরকে নামতে হবে, আমাদের সামনে নতুন এক সূর্য অপেক্ষা করতেছে। 12 তারিখে বাংলাদেশে নতুন এক সূর্য উদয় হবে ইনশাআল্লাহ। সে সূর্য হবে ইনসাফের। 54 বছরের যে জুলুমতন্ত্র আপনারা প্রতিষ্ঠা করেছিলেন, তরুণ প্রজন্ম সহ বাংলাদেশের জনগণ সেই জুলুমতন্ত্রকে ভেঙে চুরমার করে দেবে ইনশাআল্লাহ। এবং আমরা এই খালেদুজ্জামান ভাই সহ যারা ইনসাফ করবে তাদেরকে বিজয় করার মাধ্যমে নতুন এক বাংলাদেশের যাত্রা শুরু করার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখবেন জুলাই যোদ্ধা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপি ঢাকা মহানগরী কাজী সাইফুল ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম। মঞ্চে ওঠার আগেই বলা হয় 1 মিনিট। আমি একজন আহত জুলাইয়ের যোদ্ধা। বারবার পরিকল্পনা নিয়েছি, বারবার শহীদ হতে চেয়েছি, শহীদ হতে পারিনি। একটি ছাত্র সংগঠন আমাকে ছোটবেলা শিখিয়েছিল, যারা শহীদ হয় তারা বড় মর্যাদা পায়, তারা অমর হয়ে যায়। তারা আমাকে শিখিয়েছিল, ওলা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আপনারা এই আয়াত কেন শিখিয়েছিলেন? এই আয়াত শিখিয়েছেন, আবার এখন কথা বলতে দিলেন না। কথা বলার জন্য টুপি চেপে ধরছেন কেন? আমরা জুলাই যোদ্ধারা আপনাদের কাছে কোনো গদি চাই না, আমরা জুলাই যোদ্ধারা কোনো টাকা পয়সা চাই না, কথা বলার অধিকার চাই। ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করতে চাই না, কিন্তু আমাদের কথা বলতে আপনারা দিবেন না। কেন আয়াত শিখিয়েছিলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها وجعلنا من لدنك وليا وجعلنا من لدنك نصيرا। বাংলাদেশে এমন একটি প্রেক্ষাপট তৈরি হয়েছিল, গুম খুনের রাজনীতি শুরু হয়েছিল। আইএমএ জাহিলিয়াতে কন্যা সন্তানকে কবর দেওয়া হতো, আর বাংলাদেশে আয়রমান ব্যারিস্টার আয়রমানকে আয়না ঘরে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। বাংলাদেশের ছাত্র শিবিরের সদস্যদের মাথায় বন্দুক লাগিয়ে গুলি করলে প্রমোশন পাওয়া যেত। পুলিশের কোন ডিসি এসপি যদি তার পদমর্যাদা বাড়াইতে চাইতো, তাহলে ছাত্র শিবিরের মাথায় যদি বন্দুক ঠেকায় গুলি করত, তাহলেই তার প্রমোশন হতো। এরকম একটি কঠিন সময় যখন বাংলাদেশের মানুষ কোনো আদালতে বিচার পাচ্ছিল না, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদালতে বিচার দিয়েছিল, হে আল্লাহ, তুমি আমাদেরকে এমন একজন সাহায্যকারী পাঠাও, আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, যারা আমাদের জন্য লড়াই করবে। সকল যুবক যুবতী, শিশু কৈশোর, বৃদ্ধ বনিতা সকলে সেই জুলাই যুদ্ধে নেমে এসেছিল। আপনারা জানেন, উত্তরার জাবের ফায়াজ, ইব্রাহিম ফায়াজ, তার বয়স মাত্র 5 বছর। সে কার ডাকে আসছিল? তারেক জিয়া লন্ডনে বসে ডাক দিয়েছিল। আপনারা ওই সময় বলেছিলেন এই আন্দোলনে আমাদের সম্পৃক্ততা নেই। আন্দোলনের পরে বলেছিলেন, বাবারা, মাসুম বাচ্চারা, তোমরা আমাদেরকে বাঁচিয়েছ, সেই আকুতি মিনতি এখন কোথায় গেল? আমরা বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিতে চান। আমাদের এই জীবন থাকতে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেব না। 12 তারিখের নির্বাচনে তারা আসন লুট করার পরিকল্পনা করেছে। গতকালকে জামাতের একজনকে হত্যা করেছেন, রেজাউল করিম ভাইকে। তারা হত্যার মাধ্যমে তারা চায় জুলাই যোদ্ধা এবং ছাত্র শিবির তাদেরকেও যেন পাল্টা জবাব দেয়। এর মধ্য দিয়ে নির্বাচনকে ভণ্ডুল করতে চায়। আমরা এখনই নির্বাচন চাইনি, আমরা নির্বাচন চেয়েছিলাম রাষ্ট্র সংস্কার হবে, বিচার বিভাগ সংস্কার হবে, নির্বাচন কমিশন সংস্কার হবে, তারপরে নির্বাচন। আপনারা একটাও করেন নাই। আপনারা দখল করছেন সচিবালয়, আপনারা দখল করছেন ইউনিভার্সিটির বিসি প্রবিসি, এই রাজনীতি করেছেন। নির্বাচন দিয়েছেন, মাঠে আসছি, খেলা হবে, খেলার মাঠে আগেই ডিস্টার্ব করছেন কেন? আমরা উত্তেজিত হব না, আমরা আল্লাহর সৈনিক। এই জীবন থাকতে, এক ফোঁটা রক্ত থাকতে ব্যালট ছিনতাই হতে দেবে না। ইসলামী ছাত্র শিবির, জুলাই যোদ্ধা, এনসিপি, জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটা নেতা কর্মী হচ্ছে একটা বুলেট। আমরা বাংলাদেশের র্যাব, কোবরা, জিতা সকলের বিরুদ্ধে লড়াই করেছিলাম, আর এখন একটি দল। সালাম আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জুলাই যোদ্ধা কাজী সাইফুল ইসলাম ভাইকে। সংগ্রামে উপস্থিতি, আজ সারা বাংলাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে দাঁড়িপাল্লার পক্ষে। তাই ঈর্ষান্বিত হয়ে আমাদের প্রতিযোগী ভাইয়েরা আজ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তার একটি ক্ষুদ্র নমুনা আপনারা গতকাল কেশেরপুরে দেখেছেন।
তারা আজ নির্বাচনকে বন্ডুল করার জন্য মাঠে নেমেছে। সারা বাংলাদেশের জামাতের একজন কর্মী থাকা অবস্থায় এই কাজ করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাই ও বোনেরা, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সম্মানিত মুখপাত্র জনাব রাশেদ প্রধান। বক্তব্য নিয়ে আসছেন জনাব রাশেদ প্রধান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা 17 আসনের নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় নির্বাচনী ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইয়েরা, ঢাকা 17 আসনের সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ঢাকা 17 আসন থেকে যিনি নির্বাচন করবেন, আমাদের সকলের মনোনীত, আমাদের সকলের প্রাণপ্রিয় ডাক্তার খালিদুজ্জামান। ওনাকে চিনেন আপনারা? আমার ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনাদের সাথে ওনার সাক্ষাৎ হয়েছে? উনি হাত মিলিয়েছে আপনাদের সাথে? বুক মিলানোর সৌভাগ্য হয়েছে? জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা এমন নেতৃত্ব চাই, যেই নেতা শাসক হবেন না, যিনি সেবক হবেন, যার সাথে কথা বলা যাবে, দেখা করা যাবে, হাত মিলানো যাবে, যিনি বুলেট প্রুফ গাড়ির ভিতরে থাকবেন না। আমরা সেই নেতাকে চাই না যিনি লন্ডন থেকে মুফতি শেষে এসে বাংলাদেশের মাটিটা নির্ধারণ করবেন কে মুসলমান আর কে বিধর্মী। এই মুফতি আমরা চাই না। ডাক্তার খালিদুজ্জামান একজন মানবিক নেতা। উনি আপনাদেরকে মিথ্যা আশ্বাস দিবেন না, উনি আপনাদের কাছে কার্ড বিলাবেন না। ওপার থেকে অনেক অফার আসবে, বিভিন্ন রকমের কার্ড বিতরণ করা হবে। আমি লন্ডনের মুফতিকে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, ওই বুলেট প্রুফ গাড়ির পিছনে পুতুল না সেজে আপনি বরং স্পষ্ট ভাষায় বলে দিন, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে লন্ডন। সবার আগে লন্ডন চাই না আমরা। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই, ইনসাফের বাংলাদেশ দেখতে চাই। তার জন্য প্রয়োজন ডাক্তার খালিদুজ্জামান, প্রতীকের নাম দাঁড়িপাল্লা। ওই দিন আরো একখানা ভোট আছে, গণভোট। জানেন তো আপনারা গণভোটে কাকে ভোট দিতে হবে? গণভোটে ঢাকা 17 আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, লন্ডনের মুফতি সাহেব ওই যে করাইলে নাকি লন্ডন রূপান্তর করতে চায়, বড় বড় হাই রাইজ বিল্ডিং বলে উঠবে, ওখানে নাকি ফ্ল্যাট বানানো হবে, সবই বানানো হবে। ভুয়া না, ধরে নিলাম হবে, বানাবে। লন্ডনের মুফতি সাহেব বলেছে নিশ্চয়ই বানাবে। কিন্তু সেই ফ্ল্যাট যদি বানানো হয়, সেই ফ্ল্যাটে কারা থাকবে? ফ্ল্যাট বানানোর নামে কড়াইলবাসীকে উচ্ছেদ করে ছাত্রদল, যুবদল, বিএনপির চান্দাবাজদের জন্য আমরা ফ্ল্যাট চাই না। আমরা ন্যায় ও ইনসাফ চাই। আমরা ঢাকা 17 আসন আগামী 12 তারিখ দাঁড়িপাল্লা এবং ডাক্তার খালিদুজ্জামানকে জয়যুক্ত করে আগামীর প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিব। কথা করছেন? সর্বশেষ কথা বলে বক্তব্য শেষ, আজানের ওয়াক্ত হয়ে গেছে। গতকাল হত্যা হয়েছে জানেন তো শেরপুরে। রক্তের হোলি খেলা ওরা শুরু করেছে। আমরা শান্তি চাই, কিন্তু কথাবার্তা পরিষ্কার। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না,
12 তারিখ ভোট নিয়ে যদি কোনো ছিনিমিনি খেলা হয় কাউকে ছাড়তে হবে না ইনশাআল্লাহ। বিজয় নিশ্চিত করে ঘরে ফিরবেন বিজয়ের স্লোগান দিতে দিতে। স্লোগানটা কি? যেই স্লোগানে জালিমের বুক কাঁপে, স্লোগানটা কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের সাথে আবারও দেখা হবে ডাক্তার খালিদুজ্জামান ভাইকে নিয়ে আপনাদের দ্বারে দ্বারে এসে বিজয় উৎসব পালন করব ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব রাশেদ প্রধানকে তার জ্বালাময়ী বক্তব্য রাখার জন্য। সম্মানিত ভাই বোনেরা, আমাদের সময় স্বল্পতার জন্য আমাদের অনেক সম্মানিত মেহমান আছেন, সবাইকে আমরা বক্তব্য দিতে পারছি না। আমি জাস্ট পরিচয়গুলো তুলে ধরবো, ওনারা যদি কষ্ট করে দাঁড়ান। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ক্যান্টনমেন্ট থানার সম্মানিত আমির জনাব আব্দুল সাকিব, উপস্থিত আছেন আমাদের বসুন্ধরা থানার সম্মানিত আমির আবুল বাশার ভাই, উপস্থিত আছেন ভাটারা থানার সংগ্রামী আমির অ্যাডভোকেট রেজাউল করিম, উপস্থিত আছেন ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমাদের মাঝে উপস্থিত আছেন অ্যাডভোকেট আবুল হাশেম ভুইয়া যুগ্ম মহাসচিব এলডিপি কেন্দ্রীয় কমিটি, উপস্থিত আছেন মাওলানা আনোয়ার হোসেন রাজি, সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর। সম্মানিত ভাই বোনেরা, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় মুখ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বারবার নির্বাচিত জাতীয় সংসদের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান স্যার বক্তব্য নিয়ে আসছেন। বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী সভার আমাদের সবার প্রিয় প্রার্থী ডক্টর খালিদুজ্জামান, উপস্থিত আজকের এই সভাপতি, সুধীবৃন্দ, প্রিয় ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি একদম নতুন আপনাদের সামনে, এখনো আপনাদের সঙ্গে আমার চলাফেরা, আচার আচরণ, কিভাবে বলবো, কিভাবে কথা বলবো, এখন আশ্বস্ত করে উঠতে পারি নাই। আমি আজকে আপনাদের কাছে আসছি, আমি এখানে শুধু দুইটি কথা বলবো। আপনারা জনসভায় আসছেন, বিভিন্ন এলাকা থেকে আসছেন, শুধু আমাদের কথা শুনে গেলে হবে না। আপনাদের নির্বাচনের জন্য প্রতিটি লোককে ডক্টর খালেদ হিসাবে কাজ করতে হবে। আপনাদেরকে প্রতিটি লোককে ঘরে ঘরে যেতে হবে। এখন মিছিল মিটিং দিয়ে জনভোট হয় না। প্রতিটি মানুষ চায় তার ভোটটা কেউ চাক, না চাওয়া পর্যন্ত বক্তৃতা বিবৃতি দিয়ে কেউ কথা শুনে না। আজ আপনাদেরকে অনুরোধ থাকবে, ডক্টর খালেদের পক্ষে থেকে ঘরে ঘরে যাবেন এবং নির্বাচনের দিন আপনারা যারা এখানে আছেন অন্তত প্রতি একজন কর্মী 10 জন করে ভোটার নিয়ে আসবেন। ভোটাররা কিন্তু আসতে চায় না, টেনে আনতে হয়। আমাদের অভিজ্ঞতাতে দেখেছি, যে বলে যায় সবার আগে আসবে তাকে আনতে হয় সবার শেষে, বলে তার বাড়িতে কাজ শেষ হয় না। কাজে আপনারা অনুগ্রহ করে এখানে নিজে ভোট কেন্দ্রে চলে আসেন না, আপনারা প্রতিটা লোককে পাড়া ঘরে কাউকে রেখে আপনারা আসেন না, সবাইকে ভোট কেন্দ্রে আনিয়ে আসেন। জয় হোক সত্যের, জয় হোক ন্যায়ের, জয় হোক ইনসাফের। নিপাত যাক দুর্নীতিবাজ, নিপাত যাক চাঁদাবাজ, দখলবাজ, দুর্নীতিবাজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সবাইকে ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আমাদের নামাজ অত্যাসন্ন। সম্মানিত উপস্থিতি, আমাদের এখনই নামাজের বিরতি আমরা করব।
নামাজের পরপরে ইনশাল্লাহ আমাদের আমির জামাত সহ আমাদের আরও কিছু গেস্ট আসবেন ইনশাল্লাহ। আমরা নামাজের পরেই আমরা প্রোগ্রাম শুরু করব। নামাজ পড়েই আপনারা দ্রুত চলে আসবেন। বোনদের জন্য নামাজের ব্যবস্থা আছে পাশে, এবং ভাইদের জন্য পাশের যে আমাদের বনানী মসজিদ, সেই মসজিদে আমরা ইনশাল্লাহ নামাজ পড়ব। নামাজ পড়ে সবাইকে দ্রুত চলে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। জি, আমাদের যে গেটগুলো আছে গেটগুলো একেবারেই সরু, সুতরাং একটু স্লোলি যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাই ধীর স্থিরভাবে যাওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের শৃঙ্খলা বিভাগের ভাইদেরকে পথ চলার ক্ষেত্রে আমাদের আগত মেহমানদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। আমাদের মা বোনেরা যারা নামাজ পড়বেন, আমাদের বনানী সোসাইটি মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। আপনারা চাইলে একটু সামান্য দূরে যেয়ে ওখানে যেয়ে আপনাদের প্রয়োজন ছেড়ে আপনারা নামাজ পড়ে আসতে পারবেন। ওখানে উজু বা আপনাদের প্রয়োজনীয় সব কিছুই আছে, ওখানে আপনারা নামাজ পড়ে আসতে পারেন। অথবা আপনারা আমাদের পাশে একটি রুম করা আছে, ওখানে ছোটো ছোটো করে আপনারা নামাজ পড়তে পারেন। আরেকটা আহ্বান থাকবে, আপনারা যারা লাল গেঞ্জি পরিহিত সাদা চেয়ারে বসেছিলেন, নামাজ পড়ে এসে তারা সেই চেয়ারে বসবেন। সবুজ গেঞ্জি পরিহিত যারা আছেন তারা সবুজ চেয়ারে বসবেন। এটা আপনারা যে যেখানে বসছিলেন নামাজ পড়ে এসে সেখানেই বসবেন। ধন্যবাদ। নামাজের পরে আবার আমরা আমাদের আজকের প্রোগ্রামের দ্বিতীয় অধিবেশন শুরু হবে। যদি তোমার আল্লাহু আকবার।